তো সেক্ষেত্রে আমাদের চাষাবাদটা এভাবে করতে হবে যে আমার গাছে হয়তো এক সপ্তাহের জন্য এতটুকু পরিমাণ সার আমার কাছে দরকার, আমি ততটুকু দিলাম, দেওয়ার পরে পানি সেচটা দিলাম। প্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই শান্ত অ্যাগ্রো বিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো দর্শক, আজকের ভিডিওতে তরমুজ চাষ সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার যারা দর্শক আছেন, যারা এই মুহূর্তে তরমুজ চাষ করছেন এবং তরমুজ চাষ করতে গিয়ে কি কি সমস্যার ভিতরে পড়ছেন, তো সেই সমস্ত বিষয়ে আমার সাথে অনেকে শেয়ার করছেন। তো সবার আসলে ফোন কল রিসিভ করে সবাইকে সাজেশন দেওয়া সম্ভব হয়ে পড়ে না, তার কারণ প্রতিদিন প্রচুর পরিমাণ ফোন কল আসে। তো আমি এই সম্পর্কে একটা ভিডিও আজকে এই জন্য তৈরি করছি যে যাদের এই সম্পর্কে প্রশ্ন ছিল, তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো দর্শক, অনেকেই কিন্তু আগাম তরমুজ চাষটা করছেন যে আগাম তরমুজ চাষ করলে প্রফিটটা বেশি পাওয়া যায়, এই আশা করে কিন্তু অনেকেই তরমুজ চাষ করছেন। আর দেখা যাচ্ছে অনেকের জমি রেডি হয়ে পারেনি, তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আগাম তরমুজ চাষটা করতে পারেনি। তো যারা আগাম তরমুজ চাষ করছেন, তো অধিকাংশ চাষির কাছ থেকে এই সমস্যাটা আমি প্রতিনিয়ত পাচ্ছি যে গাছে প্রচুর পরিমাণ ভাইরাস আসছে। গাছের সবেমাত্র হয়তো ডগা বেরিয়ে 1 হাত হয়েছে, 1.5 হাত হয়েছে, এরকম সাইজ হওয়ার পরে তারপরে কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাস আসছে। গাছের মাথা দিয়ে যে পাতাগুলো বেরোয়, ওই পাতাগুলো বেঁকা হয়ে যাচ্ছে, কোঁকড়া হয়ে যাচ্ছে, আর এইভাবে কিন্তু গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে যে সমস্যাটা হচ্ছে, এটা কিন্তু অধিকাংশ চাষির কাছ থেকে আমি এই সেম সমস্যাটা এই মুহূর্তে পাচ্ছি। তো সেই কারণে আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি। তো এই সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি, কি কি কারণে মূলত এই সমস্যাগুলো আমরা ফেস করি। তো সাধারণত দেখা যায় আমরা তরমুজ গাছ রোপণের পরে চাপান সার বলে একটা সার আমরা দিয়ে থাকি গাছের গোড়ায়। যারা মালচিং পদ্ধতিতে চাষাবাদ করেন না, তারা গাছ দেখা যাচ্ছে 15-20 দিন বয়স হয়ে যাওয়ার ওর ভিতরেই গাছের 2 সাইড দিয়ে চাপান সারটা দিয়ে থাকে। আবার কেউ চারিপাশ দিয়ে রিং গর্ত করেও চাপান সারটা দেয়। তো এই চাপান সারটা এটা আসলে উচ্চ মাত্রায় সার প্রয়োগ করা। আর যারা মালচিং পদ্ধতিতে চাষাবাদ করেন, ওনারা তো একেবারে টোটাল সারটাই মাটিতে দিয়ে তারপরে মালচিং পেপার দিয়ে ঢেকে দিয়ে তারপরে বীজটা বপন করেন বা চারাটা ওইখানে রোপণ করেন। তো এক্ষেত্রে দেখা যায় কি যে তরমুজ গাছের যদি অতিরিক্ত সেচ দেওয়া হয়ে যায়, যদি গাছের গোড়ার মাটি ভেজা থাকে, তাহলে আমরা গাছের গোড়ায় যে সারগুলা দিয়ে থাকি, ওই সারগুলা কিন্তু একসাথেই ওই গাছের শিকড়ে ধরে নেয়। তো মাটি যত ভিজানো হবে, গাছের সারগুলা খুব দ্রুত গাছের শিকড়ে ধরে নিবে। তো এতে করে দেখা যায় কি যে আমাদের গাছের বয়স যদি কম থাকে, তা ওই গাছগুলা কিন্তু ওই সার নেওয়ার মতো ক্ষমতা থাকে না, তারপরেও শিকড়ে কিন্তু ওই সারগুলা ধরে নেয়। এতে করে অতিরিক্ত সারের কারণে ওই গাছগুলা সারটা ডাইজেস্ট করতে পারে না, এক পর্যায়ে ওই গাছের মাথা কিন্তু বটে যায় বা গাছের মাথা কোঁকড়া হয়ে যায়। আমরা যে ভাইরাসটা দেখতে পাই, এই একটা কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো কিছুদিন আগে আমরা দেখছি যে প্রচুর বৃষ্টি হয়েছিল কিছু কিছু এলাকায়। তো গাছের গোড়ায় যাদের এরকম সার দেওয়া ছিল, হঠাৎ করে এই বৃষ্টিতে দেখা যাচ্ছে গাছের বয়স কম, সার ডাইজেস্ট করার মতো বয়স হয়নি, গাছের গোড়ায় প্রচুর পরিমাণ সার দেওয়া আছে। তো হঠাৎ এই বৃষ্টির কারণে কিন্তু এই সমস্যাটা অনেকে ফেস করছেন। তো আমার একজন দর্শক, উনি একটা কমপ্লেন করছিলেন, উনি একটা ছত্রাকনাশক স্প্রে করছেন গাছে। তো ছত্রাকনাশক স্প্রে করার পর ওনার সমস্ত গাছে এরকম ভাইরাস চলে আসছে। তো এটা আসলে খুবই অবাক করা একটা বিষয়। তো এক্ষেত্রে আমি একটা বিষয় আসলে খেয়াল করলাম যে উনি সঠিক মাত্রায় ছত্রাকনাশকটা স্প্রে করেননি। কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক, উনি তরমুজ গাছে কার্বেন্ডাজিম গ্রুপের এই ছত্রাকনাশকটা স্প্রে করছিলেন। তো কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশকটা আসলে বেশি মাত্রায় স্প্রে করলে এই সমস্যাটা দেখা যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে গাছের পাতা পুড়ে পর্যন্ত যেতে পারে। তো হয়তো এরকম ডোজটা ঠিক মতো পড়েনি। তো উনি হয়তো এই বৃষ্টির কারণে ছত্রাকনাশকটা স্প্রে করছিলেন, কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক। বৃষ্টির পরে গাছে এরকম পচন আসতে পারে শিকড়ে, তো সেই কারণে উনি হয়তো এটা স্প্রে করছিলেন। তো এইগুলা মূলত গাছে স্প্রে করার দরকারই পড়ে না, হালকা পরিমাণে স্প্রে করলেও হয়, না হলেও কোনো সমস্যা নেই। তো এই শিকড়ের যে সমস্যাটা, এটা মূলত আপনার গাছের গোড়ায় আপনি স্প্রেটা করবেন। তো কার্বেন্ডাজিম গ্রুপের এই ছত্রাকনাশকটা শুধু এটা স্প্রে না করাই ভালো, এর সাথে ম্যানকোজেবও মিক্সড করা উচিত। তো দুইটা একেবারে ভিন্ন কোয়ালিটির। ম্যানকোজেবটা আপনার গাছের গ্রোথ ভালো রাখে, আর এই যে গাছের পাতাটাতে কুকড়ে যায়, গাছের পাতা বেঁকা টেকা হয়ে যায়, এগুলা আসলে ঠিক করে ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশক। তো
তো শুধু কার্বেন্ডাজিম স্প্রে না করে সাথে ম্যানকোজেবও এটা মিক্সড করে তারপরে স্প্রে করা উচিত। আর এই ছত্রাকনাশকটা গাছে খুব বেশি দরকার পড়ে না, আর এই ভাইরাসটা যেহেতু শিকড়ের থেকে বেশি আসে, তো শিকড়টা ফোকাস করে যদি ছত্রাকনাশকটা স্প্রে করা হয় তাহলে রেজাল্টটা বেশি ভালো পাওয়া যায়। কীটনাশকটা আপনি সমস্ত গাছে ভালোভাবে ভিজায় স্প্রে করবেন, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। কিন্তু ছত্রাকনাশকটা যে সময় আপনারা স্প্রে করবেন গাছের গোড়ার দিকে ফোকাস করে বেশি স্প্রে করবেন, তাতে রেজাল্টটা ভালো পাবেন। তো যাদের গাছে অলরেডি এই সমস্যা তৈরি হয়ে গেছে, গাছের মাথায় এরকম দেখলে বোঝা যাচ্ছে ভাইরাস চলে আসছে, তো ভাইরাস একবার চলে আসলে আসলে এটা ঠিক করা খুবই কষ্টকর ব্যাপার। প্রাথমিকভাবে যদি বোঝা যায়, ভাইরাসের একটা লক্ষণ বোঝা যায়, দুই একটা গাছ দেখে যদি বোঝা যায়, তাহলে আপনার সমস্ত ক্ষেতের গাছগুলোকে ট্রিটমেন্ট করা যায়। কিন্তু অনেকের দেখা যাচ্ছে টোটাল একেবারে ক্ষেত ধরেই ভাইরাসে এরকম অ্যাটাক করছে। তো বৃষ্টির পরে এই সমস্যাটা আমি দেখছি, এই যে কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো, তো সে কারণে আপনাদের তরমুজ গাছের যে চাপান সার আমরা ব্যবহার করি, অতিরিক্ত সারটা আমরা গাছের গোড়ায় যদি ব্যবহার না করি, আমাদের চাষাবাদের ক্ষেত্রে যদি একটু চেঞ্জ আনি, তাহলে এই সমস্যাটা হবে না। আমি প্রতি বছরই অনেকের কাছ থেকেই এই কমপ্লেনটা পেয়ে থাকি যে চাষাবাদ করতে যে যদি অনেকের দেখা যায় কি যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তো চাপান সারটা যাদের দেওয়া নাই, যারা এই সারগুলা এইভাবে গাছের গোড়ায় একসাথে দিয়ে রাখে নাই, তাদের কিন্তু এই সমস্যাটা হয়নি। যতই বৃষ্টি হোক, বৃষ্টির পরে মাটি শুকায় যাওয়ার পরে তাদের কিন্তু এই সমস্যাটা আর দেখা যায়নি। কিন্তু যারা গাছের গোড়ায় অতিরিক্ত মাত্রায় সার দিয়ে রাখছেন, তাদের কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের চাষাবাদটা এভাবে করতে হবে যে আমার গাছে হয়তো এক সপ্তাহের জন্য এতটুকু পরিমাণ সার আমার কাছে দরকার, আমি ততটুকু দিলাম, দেওয়ার পরে পানি সেচটা দিলাম। আর চাষের সময় আমরা যেটা দিয়ে থাকি টিএসপি, জিপসাম আর হচ্ছে পটাশ, আমরা এই যে তিনটা সার দিয়ে থাকি, এই তিনটা সার অবশ্যই আমাদের চাষের সময় দেওয়া উচিত। এই তিনটা সারে আসলে ভাইরাসের তেমন কোনো ক্ষতি করে না, ভাইরাস নিয়ে আসে না। তো ভাইরাসের জন্য যে সমস্ত সার বেশি দায়ী, তার ভিতরে আছে ডিএপি সার, তারপর জিঙ্ক, সালফার, এই যে সারগুলা, এইগুলা কিন্তু আপনার শিকড়ের সমস্যা করতে পারে। তো এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এইগুলা কিন্তু আমরা গোলা সার হিসেবে ব্যবহার করতে পারি, ইউরিয়াও আমরা গোলা সার হিসেবে ব্যবহার করতে পারি। এটা সাথে সাথে গুলে যায় এবং এটা গাছের গোড়ায় দিলে এটা শিকড়ে দ্রুত ধরেও নিতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই ডিএপি সারটার এইগুলা ব্যবহার করব না, তাতে আশা করা যায় যে ভাইরাসের এই চাপটা থেকে আমরা রক্ষা পেতে পারি। তো যেহেতু আমরা অনেক কষ্ট করে চাষাবাদ করি, তো সেক্ষেত্রে যদি এই চাষাবাদ করতে যে এরকম ভাইরাসে আমাদের গাছের ক্ষতি করে ফেলে, তাতে আমাদের এই প্রজেক্টে লস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো চাষাবাদের ক্ষেত্রে একটু পরিবর্তন আনতে হবে, হয়তো একটু বারবার সারটা প্রয়োগ করতে হতে পারে, তবে এতে সারের খরচটাও যথেষ্ট কম হয়। তো অনেকেই আগাম চাষ করছিলেন, অনেকের তরমুজ বিক্রয়ের উপযোগীও হয়ে গেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি যে তরমুজটা মূলত হচ্ছে এই জানুয়ারির শেষের দিকে যারা গাছগুলা লাগান, বীজ বপন করেন বা চারা রোপণ করেন, এই টাইমে হচ্ছে পারফেক্ট টাইম। এই টাইমে আমাদের এলাকায় বাংলাদেশে এই যে সিজনালি তরমুজ, এটা কিন্তু বেশি ভালো হয়। তো আগাম যারা চাষ করছেন ওনারা অনেক কষ্ট করেই চাষাবাদ করছেন, অনেক শীতের ভিতরে চাষাবাদ করছেন, তো অনেক কষ্ট করে গাছগুলাও টিকায় রাখছেন। কিন্তু এই টাইমে মূলত হচ্ছে চাষাবাদটা বেশি ভালো হয়, এই টাইমে গাছের গ্রোথ ভালো হয়, ফলের সাইজও ভালো হয়। তো বেশি প্রফিট পাওয়ার আশায় অনেকেই আগাম তরমুজ চাষ করছেন, কিন্তু এখন মূলত হচ্ছে আমাদের এই এলাকায় চাষাবাদটা হচ্ছে। তো কিছুদিন আগে যেহেতু বৃষ্টি হয়ে গেল, সে কারণে চাষিরা একটু লেটে পড়ে গেছেন। তারপরেও এখন মূলত চাষাবাদ চলছে, অনেকের বীজ বপন করছেন, অনেকের গাছ সবেমাত্র হয়তো দুই চার পাতাও হয়েছে। তো এই চাপান সারটা এক বছর আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। এটা আপনারা ওইভাবে গাছের গোড়ায় একসাথে না দিয়ে আপনারা অল্প অল্প করে সার দেন, আপনার গাছে যতটুকু দরকার ততটুকু অনুমান করে আপনারা সার দিবেন, সারটা গাছে খেয়ে নেবে, আবার সার দিবেন, আবার পানি সেচ দিবেন। এইভাবে চাষাবাদটা করেন, সারটা যাতে আপনার গাছের গোড়ায় জমে না থাকে, তাতে আশা করা যায় ভাইরাসের এই চাপটা অনেকাংশে আপনি কমিয়ে রাখতে পারবেন। আর মূলত যে পোকার কারণে ভাইরাসটা আসে, যেটা পোকায় পাতায় ক্ষত তৈরি করে ভাইরাসটা নিয়ে আসে, ওইটা আপনারা কীটনাশকটা সঠিক মাত্রায় স্প্রে করবেন, ভালো মানের কীটনাশক স্প্রে করবেন। তাতে আশা করা যায় আপনার গাছেও যদি পোকায় আক্রমণ করতে না পারে, আর গাছের গোড়ার যদি শিকড়টা সুস্থ থাকে, যদি এই সারের কারণে শিকড়ে কোনো পচন সৃষ্টি না করে, ব্যাকটেরিয়া আক্রমণ না করে, তাহলে আপনার গাছের এই যে ভাইরাসের যে মৃত্যুর যে ঝুঁকিটা, এটা আর থাকবে না, আর আপনি ভালোভাবে তরমুজটা চাষ করতে পারবেন। তো আমরা এটা পরীক্ষামূলকভাবে চাষাবাদ করে দেখছি, যেখানে চাপান সারটা দেওয়া থাকে না সেখানের গাছগুলা কিন্তু বৃষ্টির পরেও সুস্থ ছিল, কিন্তু যেখানে চাপান সারটা আমরা দিয়ে চাষাবাদ করেছি, তো সেইখানের অধিকাংশ গাছ কিন্তু এরকম মাথায় এই সমস্যাগুলো দেখা যাচ্ছিল, মাথা এরকম বেঁকায় যাচ্ছিল, মাথায় হলুদ একটা ভাব চলে আসছিল, তারপরে একটা টাইমে গাছের ওই ডগাটাই শুকায় যাচ্ছিল। তো এই সমস্যাগুলাই মূলত হচ্ছে আমাদের এই তরমুজ চাষিরা এগুলাই ফেস করে থাকেন। তো সেই কারণে যারা এখন তরমুজ চাষ করছেন আর যাদের অলরেডি চাষাবাদ করা হয়ে গেছে, চাপান সারটার ব্যবহার করা হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা না,
হয়তো নেক্সট টাইমে আপনারা এই চাষাবাদটা চেঞ্জ করে দেখতে পারেন। তো সবেমাত্র যারা চাষাবাদ শুরু করছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। গোলার মাধ্যমে কিংবা পানি সেচ দেওয়ার আগে আপনারা হালকা পরিমাণ গাছের গোড়ায় সার দিয়ে যাবেন, তাতে আশা করা যায় আপনার গাছগুলো সুস্থ থাকবে। তো যারা তরমুজ চাষ করছেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।